আজ এক ঘটনার সম্মুখীন হয়েছে যে ভদ্রমহিলা, সম্মুখীন বলতে সে বাস্তব অভিজ্ঞতা, ভূত কি জিনিস, অশরীরী কি জিনিস উনি নিজে উপলব্ধি করেছেন। সেই ঘটনাটা আজ আমি তোমাদের শেয়ার করব। শোনো সেই ভৌতিক বাস্তবিক ঘটনাটা। ভদ্রমহিলার নাম শিবানী বোস, যিনি আমাকে শেয়ার করছেন তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, এক ভৌতিক বলা যায় কি অশরীর শিহরণ জাগানো ঘটনা বলা যায়। সেই ঘটনা তিনি কত রাত্রি যে ঘুমোতে পারেননি, সেইটা যখনই সে চোখের সামনে ভেসে উঠত, তার ঘুমোতে গেলেই স্বপ্নের মধ্যে সেই দৃশ্যটা ভেসে উঠত তার স্বামী সমরবাবুর চোখে। ভদ্রমহিলা আসানসোলের বাসিন্দা, ওইখানকার একটি কর্মরত ব্যাংকে চাকরি করেন, অফিসার পোস্টে। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি হবে, একটি বাড়ি করব, সুন্দর ফুলের বাগান হবে। সেটা আজকে তার বাস্তবিত হতে চলল। হ্যাঁ, একটি তারই পাশের কলিগ সে বললে, এক ভদ্রমহিলা বলছিল সে একটা খবর পেয়েছে, আমরা যে বাড়িতে থাকি তারই পাশে থাকে ভদ্রমহিলা, তাকে একজন খবর দিয়েছে যে আসানসোলে মসজিদ এলাকায়, মসজিদ কলোনি এলাকায় একটি একতলা ভালো বাড়ি বিক্রি আছে, কিন্তু বাড়িটি নাকি জলের দামে দিয়ে দেবে। বলছে সে কি বলছো? শিবানিদি যখন জানতে পারে, বলছে তার পাশের কলিগকে বলছে, তুমি কি বলছো গো, জলের দামে দিয়ে দেবে? বলছে হ্যাঁ, তুমি ঠিক করো দিন, আমি দেখাতে নিয়ে যাব। আমাদের পাশের ভদ্রমহিলার কাছে ওই বাড়িটির চাবি রাখা আছে। ভদ্রমহিলা একাই থাকেন, তার হাজবেন্ড বহু বছর আগে মারা গেছে। যথারীতি শিবানিদি বলল, আমি আগামীকালই দেখতে যাব। খবর পেয়ে তার হাজবেন্ডকে বলল, সমরবাবুকে বলল, তুমি কালকে রেডি থেকো, একটা বাড়ি দেখতে যাব। বলছে জলের দামে দিয়ে দেবে। সত্যি আসানসোলে সেই মসজিদ এলাকায়, মসজিদ কলোনি এলাকায় বাড়িটি 4 কাঠা জমির মধ্যে পাঁচিল দিয়ে ঘেরা একতলা বাড়ি। বাড়িটি সুন্দর বাড়ি, কিন্তু পিছন দিকটায় কিছু কনস্ট্রাকশনের কাজ করতে হবে, কারণ সিমেন্ট ফিমেন্ট বালি ফালি খসে গেছে, মানে অনেক দিন পরে থাকলে যা হয়। আর বাড়িটির চারপাশে অনেক গাছ গাছারা উঠে গেছে। মানে ভদ্রমহিলা জিজ্ঞেস করলো শিবানিদি ওই ভদ্রমহিলাকে, এটা কত বছর ধরে বন্ধ পড়ে আছে? বলছে যিনি বাড়ি করেছিলেন, বাড়িটির বয়স 18-19 বছর বয়স। উনি করার 6 মাসের মাথায় বিদেশে চলে যায় চাকরি নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে। তারা আর এই দেশে ফিরবে না, ওইখানে সেটেল হয়ে গেছে। তাই আমারও সম্পর্কে এক রিলেটিভ হয়, তাই আমার কাছে চাবিটা রেখে গেছিল, যদি কেউ বাড়িটা কেনে তাহলে বিক্রি করে দিতে। তা এখন অনেক চেষ্টা করেছিলাম, বাড়িটা বিক্রি হয়নি, কারণ বাড়িতে এলাকার লোক বলছে যে আপনি যাদেরই পাঠান বাড়ি কিনতে, এলাকার কিছু মস্তান ওইখানে আড্ডা হয়ে গেছিল। সেই মস্তানরা এখন আর কেউ বেঁচে নেই। কেউ কেউ পুলিশের গুলিতে মারা গেছে, ওয়াগান বেকার ছিল, কেউ জেল খাটছে, জেলের আসামি, কেউ দেশ ছেড়ে চলে গেছে, জায়গা ছেড়ে চলে গেছে। এরকম 4-5 জন ওইখানে ডেরা করেছিল। এই এলাকা থেকে সমস্ত মানুষের তাড়া খেয়ে ওরা ওই বাড়িটি ছেড়ে চলে গেছে। তাই
যার বাড়ি বিদেশে থাকেন, উনি বাড়িটি জমি শুধু 1,25,000 টাকার দাম দিয়েছে। বলছে কি বলছেন, 1,25,000 টাকা জমি? বলছে আপনি ওই দামেই নিন। কোনো শিবানী দি তার হাজব্যান্ডকে বলল, তোমার বাড়ি পছন্দ? সমরবাবু বলল, আমার তো বাড়িটা পছন্দ হয়েছে, খালি কিছু বাইরের পেছনের দিকটা রিকনস্ট্রাকশনে কাজ করে নিলেই হবে, রেনোভেশন করে নিলেই হবে, আর জঙ্গল বঙ্গল যা হয়েছে সেইগুলো কেটে নিলেই বাড়িটা মোটামুটি পরিষ্কারভাবে ব্যবহারযোগ্য হয়ে যাবে। শিবানীদিও চিন্তা করলেন, আমার এখান থেকে অফিস যেতে লাগবে বাসে বা অটোতে 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে আমি অফিস পৌঁছে যাবো, আবার অফিস থেকে চলে আসবো। এই এলাকার ওপর দিয়ে অটো যাতায়াত করে। আর কোনো চিন্তা ভাবনা না করে ওই ভদ্রমহিলাকে বলল, আপনি কাগজপত্র রেডি করুন, আমি আগামীকাল এসে বায়না করে দিয়ে যাচ্ছি। ভদ্রমহিলাও কাগজপত্র রেডি করলে। শিবানীদিও আর 5 কান করলেন না, যদি হাতছাড়া হয়ে যায় বাড়িটা। পরের দিন সকালবেলায় সমরবাবুকে নিয়ে শিবানীদি তার হাজব্যান্ডকে নিয়ে তার পাশের কলিগকে নিয়ে এসে বাড়িটি পুরো টাকা 1,25,000 টাকা পুরো টাকা ব্যাংক থেকে তুলে 10টার সময় উনি ভদ্রমহিলার হাতে দিলেন এবং ভদ্রমহিলাকে কোর্টে নিয়ে গিয়ে, আসানসোল কোর্ট থেকে নিয়ে গিয়ে পুরো রেজিস্ট্রি করিয়ে নিলেন। আজ থেকে খুব আনন্দ শিবানীদি। আজ সে সত্যি মাথার উপর ছাদ পেয়েছে। হ্যাঁ, মাথার ছাদ তার হয়েছে। আজকে থেকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। বহু বছর ভাড়া বাড়িতে ছিল, 7,000 টাকা করে ভাড়া দিচ্ছিল একটি ফ্ল্যাটে। সমরবাবু বাড়িটি একটা দিন দেখল কেনার পর। 7 দিনের মধ্যেই বাড়িটি গৃহপ্রবেশ করবে। ঠাকুরমশাই সমস্ত কিছু ঠিক করলেন, শিবানীদিও ঠিক করলেন, আনুষঙ্গিক বন্ধু বান্ধব, অফিসের স্টাফ ফাফ সবাইকে বললেন দুপুরবেলায় একটুখানি ঠাকুরের প্রসাদ আর একটু যা ঠাকুরের আয়োজন হবে খেয়ে যাওয়ার জন্য। ঘরভর্তি লোকজন, পুজো আচ্চা হলো, হোম টোম হলো। হোম হয়ে যাওয়ার পর বাড়ির তো ভেতরটা পরিষ্কার করেছে, ভেতরে যা যা কিছু এতে ছিল ঝোল ফুল ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে যেদিনকে এবার গৃহপ্রবেশ হয়েছে সেদিন থেকে তো থাকতে হবে। শিবানীদি তার বাচ্চা মেয়েটি 5 বছরের কন্যা এবং সমরবাবুকে নিয়ে, তার মধ্যে তার ফার্নিচার ওই বাড়ি থেকে যেখানে থাকতো সেখান থেকে নিয়ে এসে ঘরটা সাজিয়ে নিয়েছিল কিছু লেবারকে দিয়ে। ঘরটা সাজানো হয়ে গেছিল। এবার রাত্রিবেলায় যেদিনকে গৃহপ্রবেশে পুজো টুজো হচ্ছে, সবাই বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেছে, হঠাৎ 8টা সাড়ে 8টা বাজে লোডশেডিং হয়ে গেল। শিবানীদি জানতো এলাকায় লোডশেডিং হলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পরে আসে না, তাই মোমবাতি, এমার্জেন্সি লাইট, টর্চ সমস্ত কিছু ঘরে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। সব কিছু আগে থেকেই জানতো। আসানসোলে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল, তাই সেদিনও কারেন্টটা চলে যাওয়ার পর শিবানীদি ফ্রিজের ওপর রাখা ছিল 2টো বড় বড় মোমবাতি 2টো এনে একটা ডাইনিং টেবিলের ওপর জ্বালিয়ে মোমবাতি স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছে। আরেকটি মোমবাতি নিয়ে এরম ঘুরতে গেছে, গিয়ে ঘরের মধ্যে লাগাবে। হঠাৎ দেখছে তার পেছন দিকে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। বিভৎস দেখতে মুখটাকে, পুরো মাংসগুলো ঝলসে পড়ছে। একটি নারী ছায়ামূর্তি, চোখ 2টো টোকা, করে চিৎকার করে হাত থেকে মোমবাতিটা পড়ে যায়। পড়ে গিয়ে মোমবাতিটা নিভে যায়। ডাইনিং টেবিলের মোমবাতিটা জ্বলছিল। তার হাজবেন্ড পাশের রুমে, বেডরুমের সাথে যে একটা লবি ছিল, বারান্দা ছিল, বাচ্চাকে নিয়ে বসেছিল চেয়ারে। লোডশেডিং হয়ে যাচ্ছিল বলে হাওয়া খাচ্ছিল চেয়ারে বসে। আওয়াজ শুনে বাচ্চাকে নিয়ে ছুটে এসছে, বাচ্চাকে কোলে নিয়ে। কি হয়েছে?
শিবানী কি হচ্ছে? বলছে দেখো দেখো ওইখানে দেখো, তাকিয়ে দেখো। কে 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 ওইখানে? বলছে কোথায় কে? মাটি থেকে মোমবাতিটা তুলে জ্বালিয়ে, হাতের টর্চটা এক হাতে জ্বালিয়ে এমন করে দেখছে, কেউ তো নেই। অন্ধকার ঘর, সব এই ঘর ও ঘর সব খুলল, বাথরুম খুলল, বড় বাথরুমটা খুলল, রান্নাঘরটা খুলল, এ পাশের বেডরুমটা খুলল, দুটো বেডরুম ছিল। খুঁজে যখন মোমবাতিটা নিয়ে শিবানীকে বলল, তুমি হয়তো কি থেকে কি ভাবছিলে, কি দেখেছো, বা নিজের ছায়ামূর্তি দেওয়ালে পড়েছে সেই দেখে ভয় খেয়ে গেছো। বলছে আমার ছায়ামূর্তি? বলছে তোমার পেছনে একটা মোমবাতি রেখেছ, সেই মোমবাতির একটা আলো তোমার পেছন দিয়ে পড়ে দিয়ে দেওয়ালটায় পড়েছে, দেওয়ালে তার ছায়াছবি, তার প্রতিচ্ছবিটা উঠেছে। মানে সে একটু সান্ত্বনা পেতে একটু ঠিক হলো। ঠিক হতে সমর তার ওয়াইফকে বলছে সে সময়, একটু ঘাবড়ে গেছে, চোখে মুখে জল দাও, তুমি একটু চা খাওয়াবে? বলছে আমি করছি, দাঁড়াও। রান্নাঘরে গিয়ে ঠিক গ্যাসটা জ্বালিয়ে চা করবে, দুটো কাপ নিয়েছে দুজনে, কাপ আর প্লেট। ঠিক কাপ আর প্লেটটা নিয়ে রেখেছে, হঠাৎ দেখছে দুটো কাপ আর প্লেট এরকম করে কেউ হাতে করে তুলে নিয়েছে। এরকম করে ডিশটা তুলে নিয়েছে, সেটা আর কেউ না, যাকে কাছে কিছুক্ষণ আগে দেখেছিল সেই ছায়ামূর্তির, নারী ছায়ামূর্তির চোখ দুটো ঢোকা, মুখের চামড়াগুলো খসে পড়া, গলার চামড়াগুলো খসে পড়া। ওই অবস্থা রান্নাঘর থেকে ছুটে চিৎকার করে বেরিয়ে আসে। যখন বেরিয়ে এসে সমর বাইরে লবিটার কাছে বসেছিল, বেডরুমের বাইরে। বলছে কি হয়েছে, ঘাবাচ্ছ কেন? বলছে সেই মূর্তিটা আবার রান্নাঘরে আমার পেছনে দাঁড়িয়েছে। বলছে কি বলছো তুমি? তুমি তো ভয় খেয়ে গেছো দেখি, কাঁপছো তুমি। বলছো কাঁপবো না, ওই একই রূপ, একই দৃশ্য। তোমার চা করতে হবে না, তুমি এখানে বসো বাচ্চাকে নিয়ে, আমি চা নিয়ে আসছি বলে সে টর্চটা জ্বালিয়ে ঘরের মধ্যে রেখেছে, আলোটা একদিকে খেলছে আর মোমবাতির আলোটা নিয়ে রান্নাঘরে গেছে, মোমবাতিটাকে নিয়ে চা বসিয়েছে। চা জলের মধ্যে চা পাতা দুধ দিয়ে ট্রেটা করে নিয়ে আসছে। সে দেখছে বারান্দার ঠিক যেখানে খাবার টেবিল, তার সামনে একটি চেয়ার আছে, চেয়ারের মধ্যে একটি পুলিশ অফিসারের ড্রেস পরা এক ভদ্রলোক বসে আছে। কে? চমকে উঠেছে ঘর থেকে। তার মুখ থেকে দেখছে এইখানে চামড়াগুলো খসে যাওয়া, খসে খসে পড়ছে, কপাল থেকে চামড়া খসে পড়ছে, চোখ দুটো ঠিক ঢোকানো, ড্রেসটা পুলিশ অফিসার। ও অবস্থায় ওই ট্রেটা নিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে ঢুকে গেছে। হাত থেকে ট্রেটা পড়ে যাচ্ছিল, কোনো রকমের সামাল দিয়ে ঘরের মধ্যে ঢুকে বিছানার উপর বসেছে। তার স্ত্রীকে বলছে, তুমি কি দেখেছ? আমি আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু আমি যেটা দেখেছি, আমি তোমাকে বলছি, আমি যেটা দেখেছি, এটি পুলিশ অফিসার, পুরো চামড়া ঝলসে ঝলসে পড়ছে, চোখ দুটো ঢোকা, কপালের চামড়া খসে গেছে, গলার চামড়া খসে খসে চামড়া খসে পড়ছে, এরকম দৃশ্য চেয়ারে বসে। স্ত্রী বলছে কি ব্যাপার বলে তো, সারাদিন কোনো এইরকম কোনো ব্যাপার না। ঘরের আলোগুলো সব সুইচগুলো মেরে রাখলো, কারেন্ট এলে যাতে জ্বলে যায়, সব সুইচগুলো মারছে, মেরে ঘরে ঢুকবে, কারেন্টটা চলে এলো। বলছে যে তাড়াতাড়ি করে দুটো খেয়ে নাও, কারেন্টটা এসছে, চোখে মুখে জল দাও, আর আজকে বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, অত কিছু চিন্তা করো না। সমরবাবু শিবানীর দিকে বলল। তা যাই হোক, ঠাকুরের নাম ঠাম করে দুজনে খেতে বসলো।
5 বছরের বাচ্চাটাকে মিসেস পাশে চেয়ারে বসিয়ে দুটো খাইয়ে দিয়ে নিজেরা আস্তে আস্তে খাচ্ছে। খেয়ে খাওয়ার টেবিলে এটো বাসন টাসন রেখে হাত মুখ ধুয়ে খাটে গিয়ে শুয়ে পড়েছে। কিন্তু দুজনেরই ঘুম আসছে না। দুজনেরই সেই অস্বাভাবিক জিনিস মনের মধ্যে ভেসে উঠছে, সেই একজনের ছায়ামূর্তি নারী, একজনের ছায়ামূর্তি পুরুষের। সেই দৃশ্য সেই রকম। হঠাৎ চিন্তা করতে করতে দরজায় খটখট করে আওয়াজ, শব্দ। কে কে? ঘড়িতে কটা বাজে খেয়াল নেই, তাও রাত 12:30 একটা হবে আন্দাজ, কারণ শুতেই এসছে 11:30 পৌনে 12টা। এতক্ষণ তো অনেকক্ষণ সময় হয়ে গেছে। তাই আন্দাজে সে উঠে সুইচটা জ্বালিয়েছে। জ্বালাতে ঘরের যে গোল ঘড়িটা দেখছে 1টা বাজে। ঘরের মধ্যে কে ধাক্কাচ্ছে? কে? দরজাটা খুলেছে। খুলে বাইরের আলো তো নেবানো ছিল, একটা নাইট ল্যাম্প জ্বলছিল। দেখলো ঘরের দরজাটা খুলতেই দেখছে কেউ নেই। একটা ঠান্ডা হাওয়া যেন সমরবাবু আর শিবানীর গা দিয়ে পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। বেরিয়ে যেন অনুভব করলো তারা সেটা বাথরুমের দিকে চলে গেল। শিবানীদি সমরবাবুর হাতটা শক্ত করে ধরে, এই ঘর ও ঘর সব আলো জ্বলছে তো, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার এ ঘর ও ঘর সব খুঁজছে। হাতের মধ্যে সেই বড় সেলের টর্চের ব্যাটারিটা এমন করে ধরেছে, যদি কেউ আসে টর্চের ব্যাটারি ওই টর্চের সেলটা দিয়ে মারবে। এবার বাইরের দরজা দেখতে এসছে, মেন দরজাটা দেখছে যে দরজাটা তো আটকানো। তাহলে ঘরের মধ্যে কে ঢুকেছে? খাটের তলা দেখছে, আলমারি দেখছে, বাথরুম দেখছে, রান্নাঘর দেখছে, কোথাও তো কেউ নেই। কোথায় আছে? ছাদে গিয়ে দরজা দেখছে, ছাদের খিল দেওয়া। এবার ছাদে সিঁড়ি দিয়ে যখন নেমে আসছে তখন সিঁড়ি থেকে একটা কান্নার আওয়াজ পেয়েছে। যে সিঁড়ির তলায় যে বাথরুমটা, বাথরুম থেকে কেউ একটা কাঁদছে বাথরুমের ভেতরে, একটা মহিলা কণ্ঠ। দুজনে সিঁড়ি ধরে ওপরে উঠেছিল, দুজনেই আবার হাত ধরাধরি করে নিচে ওই সিঁড়ির ঘরে গেছে। গিয়ে বাথরুম আলোটা জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে দেখছে কেউ তো নেই, কান্নার শব্দ বন্ধ। কি ব্যাপার হতে পারে? বাথরুমের আলো জ্বালিয়ে এসছে। তারপরে ঘরে এসে বসেছে আলো ফালো জ্বালিয়ে। আর ঘুম আসবে না আজকে। এটা প্রথম রাত। দ্বিতীয় দিন তাদের বলা ছিল ধাঙর আসবে, জায়গা ঠায়গা জঙ্গল টঙ্গল সাফাই করবে, কারণ অত কাজ আর ওই কদিনের মধ্যে হয়ে ওঠেনি। বাকি কাজগুলো হবে, আর কিছু পেছনে ফুলের গাছ ফাছ পুঁতবে। তাই ধাঙরকে সকালবেলা আসতেই এদের তো আর ঘুম হয়নি, চোখে মুখে জল দিয়ে তখন ধাঙররা এসছে, বাবু কোথায় কোথায় পরিষ্কার করতে হবে? বলছে সব জঙ্গল পেছনটা পরিষ্কার করো, হ্যাঁ, আর এখানে এমনভাবে মাটি পরিষ্কার করবে যাতে সমতল হয়ে যায়, উঁচু নিচু না থাকে। আমি ফুলের গাছ পুঁতব। বললাম ঠিক আছে। সুচন্দ্রনাথ তো সারা রাত শিবানীদি সারা রাত্রি ঘুমোতে পারিনি, জেগে বসেছিল। তখন বলছে যে হ্যাঁ গো, কাউকে একবার জিজ্ঞেস করবে বাড়িটার কোনো কিছু আছে নাকি? আমরা তো আশেপাশের লোকেদের কাছে কোনো খবরই নিইনি। যে তুমি কারোর সঙ্গে কথা বলোনি? বলছে আমি তো তোমার সঙ্গেই এসছিলাম, বাড়িটা পছন্দ হয়েছে, আমরা কিনবো, আমরা 5 কানও করিনি, কাউকে জানতেও দিইনি, যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায় বলে। যথারীতি এবার ওরা তো জঙ্গল পরিষ্কার করছে, করে একদম পরিষ্কার করেছে। একটা জায়গায় এরকম ঢিপি টাইপের মাটি উঁচু। বলছে বাবু এই ঢিপি মাটি বলে কেটে সব সমতল করে চারদিকে ছড়িয়ে দেয়। এবার ওরা 3-4 জন যে ধাঙর এসেছিল পরিষ্কার করতে করতে মাটিটা ছড়াচ্ছে আর কাটছে। হঠাৎ একটা কঙ্কালের আঙ্গুলগুলো হাত
মাটির ওপরে এসে এরম করে পড়েছে, দেখেই চমকে উঠেছে, ছুটে এসছে কোদালটা ফেলে বাবুর কাছে। বাবু বাবু তাড়াতাড়ি করে বাইরে আসো। বাইরে এসে দেখছে এরকম ব্যাপার। বললো আর কাটবি না, এখন দাঁড়া। মিসেসকে ডাকলো, বলছে দেখো। সে কি গো, কি হবে এখন? বলছে যে এই অবস্থা থাকুক, আমি এই লোকাল পুলিশ থানাকে ফোন করছি, এখানে যে মসজিদ এলাকার যে থানাটা আছে ওখান থেকে পুলিশ আসুক, দেখুক। পুলিশ এলো, সাথে কনস্টেবল এলো, অফিসাররা এলো, এসে মাটি খুঁড়তে বললো। মাটি সমান করে কাটছে আর খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে প্রথমে একটা কঙ্কাল পেল। মানে কঙ্কালটা পুরো গুঁড়ো গুঁড়ো মাটি হয়ে জমে গেছে সারা শরীরে। ঠিক তার পাশেই আরেকটা ধাপে, একই ঢিপি আরেকটা ধাপে আরেকটা কঙ্কাল পেল। পাশাপাশি দুটো কঙ্কাল, ওই অবস্থার ঢিপিটা পরিষ্কার করতে পাওয়া গেল। এবার পুলিশ অফিসার বলল, ওই কঙ্কাল দুটো যতক্ষণ না আমরা ফরেন্সিকে পাঠাচ্ছি, এটা কার শরীর যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ শিবানিদি আর সমরবাবু আপনারা বাড়ি ছাড়বেন না, আপনারা এখানেই থাকবেন। আমাদের রিপোর্ট আসুক, তারপর জানতে পারি কি ব্যাপার, তারপর আপনারা কোথাও যাবেন, নচেত এক পাও এখান থেকে নড়বেন না। পুলিশ এদেরই সন্দেহ করেছে, কারণ এত সস্তায় বাড়ি কিনেছে, রাতারাতি বাড়ি কিনেছে, হট করে কি করেই বা পেল। যাই হোক, ফরেন্সিকে পাঠালো। ঠিক 5 দিন পর রিপোর্ট এলো। এই 5 দিন রাত জেগে রয়েছে এরা দুজন, আর বাচ্চা মেয়েটি দিনের বেলা যা খাওয়া খেত, দুটো চাল ডাল ফুটিয়ে খেত, কিন্তু সারা দিন চলতো উৎপাত বাড়ির ভিতর। রাত হলে চলতো এদের অস্বাভাবিক সেই দৃশ্য। মানে ভয়ে ঠক ঠক করে কাঁপে দুজনে। সেই নারী ছায়া মূর্তিটা মনে হয় কখনো কখনো বাচ্চাটাকে মারতে আসছে, কখনো শিবানীদিকে মারতে আসছে। সেই নারী ছায়া মূর্তিটা, সেই পুরুষের ছায়া মূর্তিটাও ও দেখছে যে আমাদের যেন কখনো পেলেই এখনই খুন করে ফেলবে গলা টিপে। বলছে আমরা রাতে ঘুমোতে পারছি না, যখনই চোখ বুঝছি চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্য। বাসন ফেলে দিচ্ছে, ডাইনিং টেবিলে কোনো খাবার রাখা থাকলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। 5 দিন পর রিপোর্ট এলো ফরেন্সিকের। এটি একটি মেয়ের, একটি ছেলের, কিন্তু এটি 15 বছর আগে এটি মার্ডার হয়েছিল। একজন হচ্ছে ডিএনএ টেস্ট করে জানা গেল একটি মহিলা, আরেকজনের জানা গেল উনি 15 বছর আগে নিখোঁজ হয়েছিলেন আসানসোল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে একজন বিশেষ পুলিশ অফিসার। ঘটনা, তিনি এখানে তদন্তে এসেছিল আসামি ধরার জন্য। পরে জানা গেছে তাকে অ্যাসিড, জ্যান্ত অবস্থায় অ্যাসিড ঢেলে পুড়িয়ে মেরেছিল। ফরেন্সিকের ল্যাবরেটরি টেস্ট করে বুঝতে পেরেছিল। মেয়েটিকেও সেইভাবে রেপ করার পর তারপর তার শরীরে অ্যাসিড ঢেলে দেয়। বলল আপনাদের কোনো দোষ নেই, যারা ছিল তাদের মধ্যে 2 জন এনকাউন্টারে মারা গেছে পুলিশের কাছে, 4 জন এখানে দুষ্কৃতী ডেরা বেঁধেছিল, আর 2 জন জেল খাটছে। 14 বছরে থেকে জেলের ঘানি টানছে ধরা পড়ার পর। এ হলো দৃশ্য, এ হলো ঘটনা, বাস্তব ঘটনা। শিবানীদির সম্মুখীন হয়েছিল বাচ্চাটাকে নিয়ে, আর জানার পর আরো 5 দিন পর যখন বেরিয়ে গেল সেই পুরনো পাড়ায়, পুরনো বাড়িতে,
এক বিন্দু, এক সেকেন্ডের জন্য আর এই মুখই পাড়া হয়নি। উনি শিবানীদি এই বাস্তব ঘটনার সম্মুখীন হয়েছিল। কটা রাত যে ঘুমায়নি উনি আর সমরবাবু, সেই ঘটনা সে আজও ভাবলে কেঁপে কেঁপে ওঠে। বাচ্চাটি কত রাত জ্বরে গা পুড়ে গেছে নতুন বাড়িতে যাওয়ার পর, কেঁপে কেঁপে উঠেছে বাচ্চাটি। ওই বাড়িতে ওই নারীর অশরীরী আত্মা, প্রেতাত্মাই বলো আর ওই পুলিশ অফিসারের প্রেতাত্মাই বলো, দাপট করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খুনিদের খুঁজে বেড়াচ্ছে। এক সত্য ঘটনা, বাস্তবের সম্মুখীন হওয়া এক ঘটনা শিবানীদির মুখ থেকে আমি শোনার পর আপনাদের শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।